আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। আসন্ন বিধানসভা নির্বাচন এবং এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ পশ্চিমবঙ্গে আসছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার এন.কে. মিশ্র। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা বা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নথি এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিজেপি সহ বিরোধীরা রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পের সমালোচনা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসছেন বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গ আসছেন। ইস্টবেঙ্গল জয় দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করেছে। আসছে বিস্তারিত খবরে। আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়াকে খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে আসছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার এন.কে. মিশ্র। আজ সন্ধ্যায় তিনি রাজ্যে পৌঁছবেন বলে জানা গেছে। এরপরই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন, প্রশাসনিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে কমিশন সূত্রে খবর। উল্লেখ্য, 1988 ব্যাচের অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এন.কে. মিশ্রকে নির্বাচন কমিশন স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া তদারকি এবং নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করাই তাঁর দায়িত্ব। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা বা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নথি এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠিয়েছে কমিশন। এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কমিশনের অবস্থান জানতে চেয়েছিলেন। তাঁর প্রশ্নের জবাবেই বিষয়টি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। একটি প্রতিবেদন। এসআইআর প্রক্রিয়ার শুনানিতে কোন নথি গ্রহণযোগ্য তা নিয়ে একাধিকবার ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য সরকারের দেওয়া এক চিঠির জবাবে কমিশন ফের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সহায়তার অনুমোদনপত্র এসআইআর এ গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে না। কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের 9 ফেব্রুয়ারির নির্দেশে যা বলা হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী নথি জমা দিতে হবে। তবে সেই সব নথির মধ্যে সরকারি আবাস প্রকল্পের শংসাপত্র প্রযোজ্য নয়। এমত অবস্থায় নথিপত্র গ্রহণ করার ক্ষেত্রে আরও একবার ইআরও এবং এইআরওদের সতর্ক করে দেওয়া হয়েছে কমিশনের তরফে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে রাজ্যে এসআইআর এর সঙ্গে যুক্ত সমস্ত কর্মী আধিকারিককে নিরপেক্ষ হয়ে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য ফের একবার সতর্ক করে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এসআইআর যেদিন থেকে আরম্ভ হয়েছে একটাই বার্তা আছে, এজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো যে পাওয়ার আছে লাগা ঝাড়া নেই। প্রত্যেক জায়গায় যেটা আছে রুল রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, ল আছে, তা ফলোই করতে কাজ করতে হবে। 26-এ যে সুপ্রিম কোর্ট অর্ডার আছে ওটা নিয়ে এইআরও কে সব কেস ডিসাইড করতে হবে। যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেস্ট অন ডকুমেন্টস কাজ করতে হবে, ওদেরকে জানতে হবে। আমি এটাই বলছি কি যেটা আছে এজ পার রুল রেগুলেশন কাজ করাই বেস্ট আছে। আগেই জানানো হয়েছে, একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে রাজ্যের 7 এইআরওকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। 7 জনই রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত। তাদের বিরুদ্ধে এসআইআর এর কাজে অসদাচরণ, কর্তব্যে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সাসপেনশনের পাশাপাশি এদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরু করারও নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে রাজ্যের 4 আধিকারিককে আগেই সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সেই নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় গত শুক্রবার দিল্লিতে নির্বাচন সদনে তলব করা হয় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে। ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার জন্য আজ পর্যন্ত রাজ্যকে সময় দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। মন কি বাতের জন্য এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু চিকিৎসা বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন।
শুনেছিস ভাই, এবারের রাজ্য বাজেটে দিদি তো যুবদের জন্য দারুণ প্রকল্প এনেছেন রে। কি বলছিস রে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্যই এনেছে বাংলার যুব সাথী। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস চাকরিহীন যুবক যুবতীদের পাশে এবার মা মাটি মানুষের সরকার। চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছর অবধি মাসে 1500 টাকা দেওয়া হবে। 2026 সালের এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। স্বনির্ভর যুব, স্বনির্ভর বাংলা। ফিরে আসছি স্থানীয় সংবাদে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজেপি রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে 40 বছরের নিচে বেকার ছেলে মেয়েদের জন্য যুবসাথী প্রকল্পের সমালোচনা করেছে। গতকাল দক্ষিণ মালদা লোকসভা 6টি বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়কের বিরুদ্ধে বিজেপি চার্জশিট পেশ করে। জেলা সদর দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক বৈঠকে বলেন, যুবসাথীর লাইনে সাধারণ মানুষদের দেখা গেলেও তৃণমূল কংগ্রেসের বেকারদের চোখে পড়ছে না। আমরা এই লাইনে সাধারণ মানুষ, সাধারণ ঘরে বেকারদেরকে দেখতে পাচ্ছি। তৃণমূলের বেকাররা কেন যাচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় উল্লেখ করেছেন তার কোনো বাড়ি নেই, তার কোনো গাড়ি নেই, চাকরিও করেন না, তার বয়স 40-এর মধ্যে, 18-র বেশি। তো সবার আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাইনে দাঁড়ানো উচিত 1,500 টাকা নেওয়ার জন্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সেই ভাতার জন্য আবেদন করছেন না? আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবে। অন্যদিকে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র সরকারি কর্মীদের পরিবর্তে শাসক দলের কর্মীদের হাতে কেন জমা দিতে হচ্ছে বা জমা দেওয়ার কোনো প্রমাণপত্র কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন। যুবসাথী নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক বিশৃঙ্খলা সাধারণ মানুষের চোখ খুলে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। তৃণমূল সরকার দেখাতে গিয়েছিল যুবসাথী প্রকল্পের মাধ্যমে, সেটা আমরা মনে করি মানুষের একটা আই ওপেনারের কাজ হলো। এতদিন তো যেহেতু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নেই, নথিভুক্ত বেকার, অনথিভুক্ত বেকার, এসব তো বালাই উঠেই গেছিল। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মাইলের পর মাইল লম্বা লাইন, মানুষের ঢল। একটা দিনে 50 টাকা পাওয়ার আশায় মানুষ এইভাবে লাইনে এসে দাঁড়াচ্ছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ভাতা দিয়ে ভোট কেনার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। যুবসাথীর লাইনের মিছিল দেখছেন, এটাই আগামী দিনে তৃণমূল পার্টির মিছিলে জোর করে রূপান্তরিত করার চেষ্টা করা। ঠিক এই যে ভাতাটা দিচ্ছে, দিদি কিন্তু একবার এটা বলছে না যে ভাতা নেওয়ার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই। তৃণমূল পার্টির মিছিলে আসুন বা না আসুন, তৃণমূল পার্টিকে ভোট দেন বা না দেন, ভাতা আমার চলবেই। এই ভাতা দেওয়ার লাইনে যারা দাঁড়াচ্ছে তারা কি তৃণমূল দলের ভোট ব্যাংক, ডাটা ব্যাংক তৈরি হয়েছে তাদের, কাদের কাদের আমরা ভাতা দিলাম। ভোটের আগে তাদের কাছে তৃণমূলের নেতারা গিয়ে বলবে তোমাদের তো ভাতা চালু করেছে দিদি, দিদিকে ভোট দাও, নাহলে পরে ভাতা বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌরোহিত্যে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে। আগামী অর্থবর্ষের জন্য অন্তর্বর্তী বাজেটে ঘোষিত বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দিতে অফলাইন ও অনলাইনে আবেদন জমা নেওয়ার কাজ চলছে। বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গ আসছেন। দুপুরে কলকাতায় এসে হেলিকপ্টারে তিনি নদিয়ার মায়াপুরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে হেলিপ্যাড থেকে মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার পথে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। মন্দিরের ভেতরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে পারেন ইসকনের জয় পতাকা স্বামী। সেখানে বিগ্রহ দর্শন ও পুজো দেবেন শ্রী শাহ। তবে এই সফরে আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচি নেই বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে আটক মৎস্যজীবীর কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, রবীন্দ্র দাস নামে ওই মৎস্যজীবী আদতে বাংলাদেশি হলেও কয়েক বছর ধরে অবৈধভাবে কাকদ্বীপে অক্ষয়নগরে বসবাস করছিলেন। গত রবিবার জলসীমা লঙ্ঘন করে এদেশে ঢোকার সময় তাকে আটক করা হয়। রাজ্যে আগামী 7 দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং চলতি সপ্তাহের শেষের দিক থেকেই তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি কম। ইস্টবেঙ্গল জয় দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করেছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ইস্টবেঙ্গল 3-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে। 3টি গোল হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। এজেজেরি 2টি, ফিগুয়েরা 1টি গোল করেছেন। কল্যাণীতে রঞ্জি ট্রফি সেমিফাইনালের দ্বিতীয় দিনে গতকাল বাংলার বিরুদ্ধে জম্মু কাশ্মীর প্রথম ইনিংসে 5 উইকেটে 198 রান করেছে। জম্মু কাশ্মীর বাংলার প্রথম ইনিংসে চেয়ে এখন 130 রানে পিছিয়ে আছে। এর আগে বাংলার প্রথম ইনিংস 328 রানে শেষ হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
আসন্ন বিধানসভা নির্বাচন এবং এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ পশ্চিমবঙ্গ আসছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার এন.কে মিশ্র। বিজেপি সহ বিরোধীরা রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পের সমালোচনা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আগামীকাল এ রাজ্যে আসছেন। ইস্ট বেঙ্গল জয় দিয়ে এবারে আইএসএল অভিযান শুরু করেছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মন্ত্রী ক্যাথরিন ভ্যাত্রি আজ বেঙ্গালুরুতে ষষ্ঠ ভারত ফ্রান্স বার্ষিক প্রতিরক্ষা আলোচনায় যুগ্মভাবে পৌরোহিত্য করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে.পি. নাড্ডা আজ ভারত মণ্ডপমে কৃত্রিম মেধা শিখর সম্মেলনে দুটি জাতীয় উদ্যোগের সূচনা করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, এই সম্মেলন এটাই প্রমাণ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। বাংলাদেশের তারিক রহমানের নেতৃত্বে নতুন সরকার আজ শপথ গ্রহণ করবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই অনুষ্ঠানে যোগ দেবেন। আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ পশ্চিমবঙ্গে আসছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার এন.কে মিশ্র। সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে মহাত্মা মন্দিরে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমবায় মন্ত্রীদের এক উচ্চ পর্যায়ের মন্থন বৈঠকে সভাপতিত্ব করবেন। ইংল্যান্ড ও আফগানিস্তানের পর শ্রীলঙ্কাও টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। উভয় নেতা ভারত ফ্রান্স কৌশলগত অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়েও মত বিনিময় করবেন। কৃত্রিম মেধা শিখর সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ফরাসি রাষ্ট্রপতি 3 দিনের সরকারি সফরে আজই ভারতে আসছেন। এটি হবে রাষ্ট্রপতির ভারতে চতুর্থ এবং মুম্বাইতে প্রথম সফর। কৌশলগত অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করা এবং নতুন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর বৈঠকে জোর দেবেন উভয় নেতা। বিকেলে তারা ভারত ফ্রান্স উদ্ভাবনী বর্ষ 2026-এর উদ্বোধন করবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের সশস্ত্র বাহিনী ও ভেটারেন্স দপ্তরের মন্ত্রী ক্যাথরিন ভ্যাত্রি আজ নতুন দিল্লিতে বেঙ্গালুরুতে ষষ্ঠ ভারত ফ্রান্স বার্ষিক প্রতিরক্ষা আলোচনায় যুগ্মভাবে পৌরোহিত্য করবেন। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির সামগ্রিক দিক খতিয়ে দেখা হবে। প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি আরও 10 বছরের জন্য বাড়ানো হতে পারে বলেও আশা করা হচ্ছে। এছাড়া হ্যামার ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য যৌথ উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারকপত্র বা মৌও স্বাক্ষরিত হতে পারে দুই প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো কর্ণাটকের ভেমগালে যে H-125 লাইট ইউটিলিটি হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি অফ টাটা এয়ারবাসের উদ্বোধন করবেন, তাও ভার্চুয়ালি প্রত্যক্ষ করবেন দুই মন্ত্রী। উল্লেখ্য, ভারত ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হল প্রতিরক্ষা। ক্যাথরিন ভ্যাত্রি 2025-এর 12 অক্টোবর ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণের পর এই প্রথম ভারত সফরে এলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ ভারত মণ্ডপমে এআই ইম্প্যাক্ট সামিটে দুটি জাতীয় উদ্যোগের সূচনা করবেন। এগুলি হল ভারতের স্বাস্থ্য সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশল বা স্ট্র্যাটেজি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার ফর ইন্ডিয়া সাহি এবং স্বাস্থ্যক্ষেত্রে এআই এর জন্য মুক্ত তথ্যের বেঞ্চমার্ক বা বেঞ্চমার্কিং ওপেন ডেটা প্ল্যাটফর্ম ফর হেলথ এআই বোধ। এদিকে শিক্ষামন্ত্রক আজ দেশে এআইকে আরও সামনের সারিতে এগিয়ে আনার জন্য একটি বিশেষ অধিবেশনের আয়োজন করেছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী অধিবেশনে অংশ নেবেন। শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক ক্ষমতা সম্পর্কে অধিবেশনে আলোচনা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন এটাই প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্বের বিকাশে ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি গতকাল সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই শিখর সম্মেলনে সারা বিশ্বের নেতৃবৃন্দ যে যোগ দিতে আসছেন তা দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই সম্মেলনের মূল ভাবনা সর্বজন হিতায় সর্বজন সুখায়, অর্থাৎ সকলের কল্যাণ ও সকলের সুখ সমৃদ্ধি। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশের শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো এবং দক্ষ কর্মীদের সাহায্যেই ভারতের ক্রিয়েটর ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি দ্রুত বর্ধনশীল। নতুন দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর অফিসিয়াল স্যাটেলাইট ইভেন্টের অধিবেশনে এক কথোপকথনে মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রভাব তুলে ধরেন। সরকার দক্ষতার বিকাশ ও বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে দক্ষ প্রতিভাবান কর্মী শক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। If the creators get a chance to deploy their skills, protect their copyrights, protect the fruits of their creative energy, then the growth between today and tomorrow will be very high. Then AI can be used as a tool. AI doesn't become a competitor to human creativity. And we believe that human creativity is the most important thing that we have in our entire civilization. So we must protect it. উল্লেখ্য, নতুন দিল্লিতে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন 2026 শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে দক্ষিণী বিশ্বে এই প্রথম এত বড় আন্তর্জাতিক 5 দিনের শিখর বৈঠকের আয়োজন করা হয়েছে। 3টি প্রধান সূত্র নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। এআই নিয়ে বিশ্ব সহযোগিতার মূল এই বিষয়গুলি হল মানব, এই পৃথিবী, গ্রহ ও প্রগতি। নতুন দিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলনে ভারতে ইউনিসেফের প্রতিনিধি সিনথিয়া ম্যাককাফ্রে শিশুদের জন্য নিরাপদ ও সুসংহত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর পক্ষে জোরালো সওয়াল করেছেন। আকাশবাণী সংবাদকে এক একান্ত সাক্ষাৎকারে তিনি শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান গুরুত্বের কথা তুলে ধরেন। এআই দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কোনো সংগঠনের সক্ষমতা বাড়ানো এবং সাফল্যের সঙ্গে সঠিক গুণমান সম্পন্ন পরিষেবা প্রদানের বিষয়টিও সুনিশ্চিত করছেন বলে উল্লেখ করেন সিনথিয়া ম্যাককাফ্রে। The AI Impact Summit is important for children and therefore for UNICEF because it brings tremendous opportunity to speak to leaders, decision makers, and people from across industry and organizations about the importance of both promoting opportunities for young people and children and protecting their rights. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। সফরকালে তিনি বিশাখাপত্তনমের আন্তর্জাতিক ফ্লিট রিভিউ প্রত্যক্ষ করবেন। সরকারি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি আজ বিকেলে বিশাখাপত্তনমে পৌঁছবেন। তার সম্মানে এক ভোজসভার আয়োজন করা হচ্ছে। আগামীকাল শ্রীমতী মুর্মু সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ IFR 2026 প্রত্যক্ষ করবেন। আজকের প্রসঙ্গ এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভূমিকা। এইমসের কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু চিকিৎসা বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদের কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশে তারিক রহমানের নেতৃত্বে নতুন সরকার আজ শপথ গ্রহণ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাধিক্যে জয়লাভের পর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি BNP সরকার গঠন করতে চলেছে। সরকারি সূত্রে জানা গেছে, সংসদের নবনির্বাচিত সদস্যরা সকাল 10টায় জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করবেন। মুখ্য নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্য বিদেশি প্রতিনিধিরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। নির্বাচন কমিশন 297টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। BNP জয়লাভ করেছে 209টি আসনে এবং বাংলাদেশ জামাতে ইসলামী 68টিতে। নেপালে আগামী 5ই মার্চের সাধারণ নির্বাচনের প্রচারাভিযান গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচন কমিশন 2রা মার্চ পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারের দিন নির্দিষ্ট করেছে। আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া সামনে রেখে আজ পশ্চিমবঙ্গে আসছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার NK মিশ্র। সন্ধ্যায় তিনি রাজ্যে পৌঁছবেন। এরপরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন।
সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে মহাত্মা মন্দিরে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমবায় মন্ত্রীদের এক উচ্চ পর্যায়ের মন্থন বৈঠকে সভাপতিত্ব করবেন। সমবায় মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সহকার সে সমৃদ্ধির দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে সমবায় ক্ষেত্রের কাঠামোগত রূপান্তর গড়ে তোলার উদ্দেশ্যে এই মন্থন বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড ও আফগানিস্তানের পর শ্রীলঙ্কাও টি-20 বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নিয়েছে। গতকাল পাল্লিকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে পাথুম নিসাঙ্কার অপরাজিত সেঞ্চুরির দৌলতে নির্দিষ্ট 20 ওভারে অস্ট্রেলিয়ার দেওয়া 182 রানের লক্ষ্য শ্রীলঙ্কা 18 রানেই পৌঁছে যায়। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে